2024 সালের দ্বাদশ শ্রেণীর সকল প্রিয় ছাত্রছাত্রীদের সামনেই তোমাদের পরীক্ষা, তাই তোমাদের আগাম শুভেচ্ছা। এবং আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক, তোমরা জীবনে অনেক বড় হও, এই আশা রাখি। তো আজকে আমি নিয়ে এসেছি সংস্কৃত বিষয়ের ফাইনাল সাজেশন। এর আগে তোমরা সবাই জানো যে আমি এই চ্যানেল থেকেই তোমাদের এবিটিএ টেস্ট পেপারের 13খানা সেট যে ছিল সংস্কৃত বিষয়ের এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণের ভিডিও দিয়েছিলাম। সেগুলো নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। তো আজকে আমি আলোচনা করব সংস্কৃত সাজেশন নিয়ে। তো শুরুতেই আমি বলে রাখি আমাদের যে সিলেবাস তোমরা সবাই জানো, তবু একবার বলি যে আমাদের দুটো গদ্যাংশ, একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনম বনগতা গুহা, দুটি পদ্যাংশ গঙ্গাস্তোত্রম, আর আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতা একটি নাট্যাংশ, সেটা হলো বাসন্তিক স্বপ্নম, আর ওইদিকে সাহিত্যের ইতিহাস আর ভাষাতত্ত্ব। আমি কিন্তু শুধুমাত্র বড় প্রশ্নেরই সাজেশন করেছি, শর্ট কোশ্চেনের কিন্তু নয়, এটা বলে রাখি। তো প্রথমেই আর্যাবর্ত বর্ণনম। আর্যাবর্ত বর্ণনমের একের দাগের যে প্রশ্নটা আমি দিয়েছি, আর্যাবর্তের বর্ণনা দাও। আবার এটারই অথবা আছে, এমন দিতে পারে পরীক্ষায় ওরা ঘুরিয়ে, পাঠ্যাংশ অবলম্বনে আর্যাবর্ত দেশ এর সংক্ষিপ্ত বর্ণনা দাও, একই উত্তর হবে। আবার এমনও ঘুরিয়ে দিতে পারে, ত্রিবিক্রম ভট্ট রচিত আর্যাবর্ত বর্ণনম এর সারাংশ লিপিবদ্ধ করো। এরপর আসি 2 নম্বর প্রশ্ন, আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন। এর সাথে অথবা এমন দিতে পারে, আর্যাবর্ত ও স্বর্গের তুলনা ত্রিবিক্রম ভট্ট যেভাবে করেছেন তার বর্ণনা দাও। এবং অথবা দিয়ে আবার এরকমভাবেও দিতে পারে, কথং চাষু স্বর্গে আর নেওয়া বিশিষ্যতে, এই অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। তো যাই দিক, তোমরা একই উত্তর লিখবে। এরপর 3 নম্বর দাগে যে প্রশ্নটি হলো, আর্যাবর্ত বর্ণনম অনুসারে আর্যাবর্তের গ্রাম ও শহরের বর্ণনা দাও। এই প্রশ্নটাও খুব ইম্পর্ট্যান্ট এবারে। আর এখান থেকে আমি দুটো ভাব সম্প্রসারণ দিয়েছি। কয়ের দাগের দেশ পূর্ণতম দেশু কশ্যে আসন অপ্রিয় ভবেন, এটা একটা দিয়েছি। আর খ নম্বর দিয়েছি ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা, এটা দিয়েছি। এই দুটো ভালো করে পড়লেই আশা করি তোমরা কমন পেয়ে যেতে পারো। এরপর বনগতা গুহা, দ্বিতীয় নম্বর গদ্যাংশ আমাদের। একের দাগের প্রশ্নটা কি দিয়েছি, বনগতা গুহা গদ্যাংশটির সার নিজের ভাষায় লেখো, অর্থাৎ বিষয়বস্তু। 2 নম্বর প্রশ্নটি হলো, বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা, খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে পড়বে। 3 দাগের প্রশ্নটি হলো, বনগতা গুহা গল্পাংশ অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার আর্থিক অবস্থা, খুবই ইম্পর্ট্যান্ট, নিজের ভাষায় লিখতে হবে। এবং 4 দাগের প্রশ্নটি হলো কি, দ্বারঞ্চ সপতি সংবৃতং, কোন দ্বার, ঘটনাটি বিশদে বর্ণনা করো। সর্বশেষ, বনগতা গুহা গদ্যাংশে অলিপর্বা কর্তৃক দৃষ্ট দস্যুদের বা চোরেদের কার্যকলাপ বর্ণনা করো। এই কটা কিন্তু ভালো করে পড়তে হবে তোমাদের। এরপর ভাব সম্প্রসারণ এখান থেকে আমি দুটো দিয়েছি। কয়ের দাগের দিয়েছি তত পরং দৈব সায়তম, আর ক্ষয়ের দাগের কি দিয়েছি, তয়ং দ্রুত তরং ক্রমণ নগরং নিবৃত। এই দুটো ভাব সম্প্রসারণ তোমরা ভালো করে পড়বে। এরপর গঙ্গা স্তোত্রম, আমাদের যে প্রথম কি রয়েছে পদ্যাংশ, সে গঙ্গা স্তোত্রম থেকে মাত্র আমি দুটো দিয়েছি প্রশ্ন। সেই দুটো প্রশ্নের উত্তর তোমরা ভালো করে পড়বে। পাঠ্যাংশ অবলম্বনে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। আর 2 নম্বর কি দিয়েছি, গঙ্গা স্তোত্রমে গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তার নিজের ভাষায় লেখো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এরপর ভাব সম্প্রসারণ এখানে আমি 3টে দিয়েছি, ত্রিভুবন সারে বসুদাহারে ত্বমসি গতির্মম খলু সংসারে। এই ত্বমসি গতির্মম খলু সংসারে কিন্তু ভালো করে পড়বে। 2 নম্বর কি, খ নম্বর কি দিয়েছি, তব কৃপয়া চেন মাতঃ স্রোতঃ স্নাতঃ পুরোরপি জঠোরে সোপি ন জাতঃ। গ নম্বর কি দিয়েছি, ভীষ্ম জননী হে মুনিবর কন্যে। তাই এই 3টে তোমাদের খুবই আসার সম্ভাবনা রয়েছে, ভালোভাবে তোমরা পড়বে। এরপর আসি শ্রীমদ্ ভগবদ্গীতা। শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের প্রথম যে প্রশ্নটি হলো, মিথ্যাচারহ কাকে বলা হয়েছে, তা গীতার কর্মযোগ পাঠ্যাংশ অনুসারে লেখো, খুব ইম্পর্টেন্ট। এবার 2 নম্বর প্রশ্নটি হলো, কর্মযোগ অংশটির সারমর্ম লেখো। এর সাথে অথবা এরকম ঘুরিয়ে দিতে পারে, ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তা বর্ণনা করো। 3 নম্বর, ইয়দ ইয়দ আচরতি শ্রেষ্ঠয়াত এব এতর জানহ, তাৎপর্য লেখো। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তারপর এখানে ভাব সম্প্রসারণ আমি দিয়েছি কটা, 3টে। আগেই বলে রাখি, এই ভাব সম্প্রসারণগুলো কিন্তু পুরো শ্লোকগুলো কিন্তু মনে রাখবে, কারণ ওরা একটা লাইন হয়তো তুলতে পারে, পুরো লাইনটা নাও তুলতে পারে। যেমন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্ব অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, ওখানে হয়তো
স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ দিল। তোমরা হয়তো প্রথম লাইনটা পড়ে আর পড়লে না, তখন কিন্তু বুঝতে পারবে না, ভাববে কমন পাওনি। তোমরা কিন্তু দুটো দুটো লাইন কিন্তু প্রত্যেকটারই ভালো করে পড়বে। ক্ষয়ের দাগেরও তাই, তস্মাৎ আসক্তি অসততং কার্যং কর্ম সমাচরেত আসক্তি অজ আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। গয়ের দাগেরও তাই, ন হি কশ্চিৎ সনামপি জাতু। সবগুলোই তোমরা কিন্তু ভালো করে পড়বে লাইনগুলো। এরপর আসি বাসন্তিক স্বপ্নম। বাসন্তিক স্বপ্নম নাট্যাংশটি আমাদের এখানে আমি কটা দিয়েছি, 6টা প্রশ্ন দিয়েছি। এই 6টা থেকে তোমরা দুটো কমন পাবে, একটা লিখতে হয়। তো একের দাগের প্রশ্নটি হলো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশের চরিত্রগুলির পরিচয় দাও। ভালো করে এই চরিত্রগুলো তোমরা কিন্তু পড়বে। এরপর দুইয়ের দাগের প্রশ্নটি হলো, বাসন্তিক স্বপ্নম অনুসারে কৌমুদীর চরিত্র বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট এবারে। 3 নম্বর দাগের প্রশ্নটি হলো, ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন সংক্ষেপে লেখো। 4 নম্বর হচ্ছে কি, নারিকায়পি যুগায়তে ব্যাখ্যা করো। 5 দাগের প্রশ্নটি হলো, বিজয়তাম अस्माकं অবনীপহ। উক্তিটি কার? অবনীপহকে বক্তা তার কাছে কেন এসেছিলেন? 6 দাগের প্রশ্নটি হলো, বাসন্তিক স্বপ্নম নাট্যাংশে নাট্যকার কি বার্তা দিতে চেয়েছেন বলে তোমার মনে হয়? এই কটা প্রশ্নের উত্তর ভালো করে পড়তে হবে তোমাদের। এরপর আসি সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে আমি মোট 5টা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর দাগের প্রশ্নটি হলো, মহাকবি কালিদাস রচিত মেঘদূতম বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটি হলো, শূদ্রক সম্পর্কে নাতিদীর্ঘ প্রবন্ধ লেখো। 3 নম্বর দাগের প্রশ্নটি হলো, জয়দেব ও গীত গোবিন্দম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। 4 নম্বর দাগের প্রশ্নটি হলো, চরক সংহিতা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। আর সর্বশেষ 5 নম্বর দাগের প্রশ্নটি, প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রের চর্চা নিয়ে অল্প কিছু লেখো। অথবা এমন ঘুরিয়ে দিতে পারে, প্রাচীন ভারতে আয়ুর্বেদ চর্চা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। তাই এই কটা ভালো করে পড়লেই হবে। ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে মাত্র 3টে প্রশ্ন দিয়েছি আমি। এই 3টে প্রশ্নের উত্তর তোমরা ভালোভাবে পড়ে যাবে। 1 নম্বর দাগের, ভারতীয় আর্য ভাষার বিভিন্ন স্তর সম্পর্কে লেখো। অথবা দিয়ে এমন ওরা ঘুরিয়ে দিতে পারে, ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর, কী কী? নব্য ভারতীয় আর্য ভাষা সম্বন্ধে যাহা জানো লেখো। একই উত্তর হবে, তোমরা ভালো করে পড়বে। 2 দাগের প্রশ্নটি হলো, ইন্দো ইউরোপীয় ভাষার গোষ্ঠীতে সংস্কৃতের স্থান নির্ধারণ করো। 3 নম্বর দাগের প্রশ্নটি হলো, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর নাম লেখো। অথবা এমন দিতে পারে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর 10টি শাখার নাম ও সংক্ষিপ্ত পরিচয় দাও। এই কটা ভালো করে পড়লেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এরপর সর্বশেষ আমাদের কি রয়েছে না, নিবন্ধ অর্থাৎ রচনা লিখতে হয়। সংস্কৃতের 5 মার্ক থাকে, 5। তো এখানে 1 দাগের কি দিয়েছি, মহাভারতম, খুব খুব ইম্পর্টেন্ট। 2 দাগের কি দিয়েছি, মহাকবি কালিদাসও। এবার মহাকবি কালিদাস না দিয়ে ওরা ঘুরিয়ে দিতে পারে, মম প্রিয় কবি। তাই তোমরা কিন্তু মহাকবি কালিদাসটাই লিখতে পারবে। 3 দাগের প্রশ্নটি কি, স্বামী বিবেকানন্দ। অর্থাৎ স্বামী বিবেকানন্দ দিলে তোমরা লিখলে, যদি না দেয় এমন ঘুরিয়ে দিতে পারে, মম আদর্শ পুরুষ। তখনও কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দই লিখে দেবে। 4 দাগের প্রশ্নটি কি, রামায়ণম। 5 দাগেরটা কি, সংস্কৃত ভাষা। 6 দাগের অন্তর্জালম। এই কটা কিন্তু ভালো করে পড়লেই তোমরা এখান থেকে 3টে কমন পাবে, একটা লিখতে হয়। তো যাই হোক, তোমাদের সংস্কৃত সাজেশন 2024 সালের দিলাম। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, অনেক ভালো রেজাল্ট করো, তোমরা অনেক বড় হও এই আশা করি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকন অন করে দিতে একদম ভুল করবে না। আর এই ভিডিওগুলো বন্ধুদের অনেক 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 শেয়ার করবে। একাদশ শ্রেণীরও আমি সাজেশন দিয়েছি, তোমাদের যদি ছোটো ছোটো ভাই বোন থাকে তাদেরকেও একটু এই ভিডিওটা শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ।